হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের করাবো আমি কিংবদন্তির কথা বলছি। যে কবিতাটি লিখছে আবু জাফর উবাইদুল্লাহ। তাহলে আমরা প্রথমে কবিতাটি পড়ব। দেন কবি পরিচিতি, পাঠ পরিচিতি, লেখক পরিচিতিটা পড়ব। দেন কিছু কোয়েশ্চেন সলভ করব। তাহলে আমরা এগুলো সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পাবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কবিতার ব্যাখ্যাটা আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ মানে আমাদের আদি পিতা, ঠিক আছে? তাদের কথা বলছি। তার করতলে পলিমাটির সরব ছিল। তার হাতের তালুতে কি ছিল? পলিমাটির সরব। তাহলে কৃষকের সফলতা, যে তারা কৃষিকাজ করত, পরিশ্রম করত, সেই বিষয়টা বোঝাইছে এখানে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, ঠিক আছে? আমাদের যে পূর্বপুরুষ ছিল বা আদি পিতা ছিল, তারা ছিল হচ্ছে অত্যাচারিত। অত্যাচারিত হওয়ার কারণে তাদেরকে শোষকরা পিঠে আঘাত করছে। সে আঘাতটা এখনো তাজা আছে বোঝাতে এখানে রক্ত জবার কথা বলা হয়েছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি হচ্ছে জীবিকা, যে তারা কিসের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তারা জীবিকা নির্বাহের জন্য খুব অনেক কষ্ট করত। অরণ্য এবং সাপদের কথা বলতেন। হিংস্র মাংসাশী জন্তুর কথা, যে তারা তাদের সঙ্গে লড়াই করে জীবন অতিবাহিত করতেন। পতির জমি আবাদের কথা বলতেন। পতির জমি মানে কি? যে জমি চাষাবাদের যোগ্য নয়, সেই জমিকে তারা চাষাবাদের জন্য যোগ্য বানাতো। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। কবি এবং কবিতার কথা মানে কি? যে তারা যে সংগ্রাম করছে, তাদের যে ইতিহাস, তাদের যে ঐতিহ্য, সেই সকল কিছু তারা বলে বিধায় তারা হচ্ছে কবি। এবং তারা এগুলা যে মানুষকে বলছে সেগুলো হচ্ছে কবিতা। কবিতা মানে কি? কবিতা মানে ইতিহাস, ঐতিহ্য। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। যে তাদের জিহ্বায় যা উচ্চারিত হয়, তাদের যে প্রতিবাদ, সে সবকিছুই কি? কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তারা যে কত কষ্ট করে চাষাবাদ করছে, সেই কষ্টে যে সফলতা আসছে, সেটাই কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে না, সে তো প্রতিবাদ করতে পারবে না, সে ভীরু কাপুরুষ থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে পরিশ্রম করে না, তার কি হবে না? মানসিক বিকাশ করবে না। যে কবিতা বুঝতে পারে না, জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখানে যে কবিতা শুনতে জানে না হবে, বুঝতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যে সে কোন ইতিহাস ঐতিহ্য জানলই না, সে অন্যের গোলাম হয়ে থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। এখানে আমরা যে সত্য কথাগুলো বলি, এগুলোর হতে পারে কবিতা। ঝড়ের কথা বলছি, এখানে কবিতা হলো স্বপ্ন। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুনের আগুন, যে আগুনের সবকিছু সূচি করে আমাদেরকে একটা উজ্জ্বল একটা পৃথিবীর কথা বলা হয়। যেখানে আমরা মানুষের গোলাম না হয়ে আমরা কি করতে পারি? মানুষের গোলাম না হয়ে আমরা প্রতিবাদ করে, যুদ্ধ করে আমরা স্বাধীন দেশে সুস্থভাবে, সুন্দরভাবে বসবাস করতে পারি। এটা একটা নতুন জীবনের প্রত্যাশা করে। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এখানে কবি তার জন্মভূমির কথা বলছে। যে সে কি করতে, একটা প্রবাহমান নদী, যদি যে নদীতে যত বেশি স্রোত, সেখানে কেউ যদি সাঁতার না জানে, সে এমনিতেই ভাসতে পারবে। ঠিক আছে? সেই কথাটা বলা হয়েছে। যে যুদ্ধ করে, যে প্রতিবাদ করে, সে ভালো ফলাফল পাবে। যে কবিতা বুঝতে জানে না, এখানে হবে যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। যে পরিশ্রম করতে জানে না, সে সাঁতারে ভেসে থাকার বা সফলতার যে মজা তা বুঝতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শোনে না, ঠিক আছে? ইতিহাস ঐতিহ্য, তাহলে মানুষের সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য এগুলো শুনলে আমরা সেটার মজা পাই। প্রতিবাদ করে, আন্দোলন করে আমরা কিছু লাভ করে যে মজাটা পাই, এখানে যে সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, সে সেই মজাটা পায় না। সে কবিতা শুনতে জানে না, এখানে বুঝতে হবে না। সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। যে শিশুরা তাদের মাতৃভাষা থেকে শেখে, তার মায়ের কাছ থেকে, মায়ের কাছে যে শিশুর গল্প শোনার মজা, এটা তারা পায় না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। তাহলে কবি আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমরা কিসের কথা বলছি? আমরা কিংবদন্তির কথা বলছি।
ওই ইতিহাস ঐতিহ্যের কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। যারা অনেক যুদ্ধ বিপ্লব করছে। আমি বিচলিত স্নেহের কথা বলছি। যে আমার ভাইরা যারা যুদ্ধে চলে গেছে তো তার মায়েরা খুবই উৎকণ্ঠিত থাকতো যে কি হবে না হবে সেই বিষয়টা। গর্ভবতী ব্রণের মৃত্যুর কথা। সে আমরা দেখি যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে গর্ভবতী বোনেরা আছে তারা শোষকদের হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করছে। ঠিক আছে? সেই কথাগুলা বলছে। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবাসে। আমি আমার মায়ের কথা বলছি। তাহলে আমি আমার ভালোবাসার কথা বলছি। আপনজনদের প্রতি যে ভালোবাসা আছে সেটার কথা বলা আছে। ভালোবাসা দিলে মা মরে যায়। নিজ মাকে ভালোবেসে যদি আমরা দেশের জন্য না যাই তাহলে এখানে অ আল্টিমেটলি আমাদের দেশটা শোষকদের আস্তানায় চলে যায় এবং সবাই মারা যায়। তো এখানে মাকে ছেড়ে যুদ্ধে যাওয়ার যে বিষয়টা সেটা বোঝাইছে। যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে যুদ্ধটা কিভাবে আসে ভালোবেসে আসে। যদি আমরা যুদ্ধকে ভালোবেসে না নিই তাহলে তো আমাদের কৃতদাস থাকতে হবে। দেশকে রক্ষা করার জন্য আমরা এটা করি তাহলে এখানে স্বাধীনতার যুদ্ধ বা সব যুদ্ধতে কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ভাইয়েরা। ঠিক আছে? সেই বিষয়টা বুঝাইছে। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে ইতিহাস ঐতিহ্য না জানে সে কি কখনো ত্যাগ তিতিক্ষা করবে? করবে না। সে কি আপনজনদের প্রতি আম মায়া প্রদর্শন করবে? মায়া, মমতা, ভালোবাসা যে আমি নিজে মরে যেয়ে তাকে বাঁচাবো। এটা করতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে সন্তানের জন্য মরতে পারার যে বিষয়টা। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে ইতিহাস ঐতিহ্য জানবে না সে তো যুদ্ধে যাবে না। সে ভীত থাকবে। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। মানে বুঝতে হবে না। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাহলে সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখলে এটা হচ্ছে সবচেয়ে তেজ দেবে, শক্তি দেবে এবং সে কি করবে? যুদ্ধে যাবে, বিভিন্ন ধরনের কাজ করবে। আর যে এটা করতে পারবে না, সে কিছুই করতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি ক্রীতদাস ছিলেন। আমাদের যেই কিংবদন্তি, আমাদের যে ইতিহাস ঐতিহ্যের এগুলা পূর্বপুরুষের যে আমরা কথা বলছি, তাদের পিঠ কেমন ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। কারণ তারা ক্রীতদাস ছিল। ক্রীতদাস থাকার কারণে ভীরু কাপুরুষের মতো শোষকরা আমাদের আম পূর্বপুরুষদের পিঠে আঘাত করছে। তারা সামনে এসে যুদ্ধ করতে পারেনি। ঠিক আছে? সেই বিষয়টা বলছে। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। এখানে শস্যের সম্ভার হবে। যে কর্ষণ করবে তার মানে কি? যে কষ্ট করবে। কৃষক যে ফসল কষ্ট করে না? সে অনেক কষ্ট করে। অনেক কষ্টের ফলে সে সফলতা পায়। তাহলে সে সমৃদ্ধ করবে কিভাবে? সে কেউ যদি ধানটা বোনে তাহলে তার অনেক কষ্ট করতে হয়। দেন সেগুলা বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে। সো যে কর্ষণ করবে শস্যের সম্পদ তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যেমন মাছ কেউ যদি পালন করে তাহলে কি হবে? মাছ যদি কেউ পালন করে তাহলে সেগুলো বিক্রি করে সে উপার্জন করে সে ভালো থাকতে পারবে সে বিষয়টা। এই লাইনগুলা খুবই ইম্পোর্টেন্ট। যে কর্ষণ করে তার কি হবে? শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে তার কি হবে? প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যেমন একটা গরু সেটা পালন করলে সেটি দুধ দেয়, মাংস দেয়, তাই না? এগুলা বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। এটাও ইম্পোর্টেন্ট লাইন যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এটাও একটা ইম্পোর্টেন্ট লাইন। দীর্ঘদেহ পুরুষ আমি তোমাদের বলছি মানে পরের প্রজন্মকে বলছে, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এই মানুষদের যে ত্যাগ তিতিক্ষা সেগুলার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি, ইতিহাস ঐতিহ্যের কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা প্রয়োজনে আমাদের দেশের জন্য অস্ত্র ধরতে হবে। সুপুরুষ ভালোবাসা, সুপ্ত সঙ্গীত কবিতা। সুপুরুষের মতো দেশপ্রেমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই হলো কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। অত্যাচারীরা যখন তোমাকে রক্তাক্ত করে ফেলবে তখনও যদি প্রতিবাদ করো সেটাও হলো কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবির একটা প্রত্যাশা থেকে যায় যে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে দেশের জন্য ত্যাগ তিতিক্ষা করে তারা স্বাধীনতা অর্জন করে তারা একটা সুস্থ সুন্দর দেশে বসবাস করতে পারছে। পরবর্তীতে যদি এরকম হয় তাহলে আমাদের দেশে এখন দেখা যায় যে মানুষ পাবজি, ফ্রি ফায়ার এগুলোতে ব্যস্ত থাকে। তারা কবিতা শোনে না, ইতিহাস ঐতিহ্য জানে না। ফলে যুদ্ধ লাগলে কি তারা তাদের মতো ঝাঁপিয়ে পড়তে পারবে? কবির এটা প্রত্যাশা থেকে যায়।
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কবিতাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পড়ব কবি পরিচিতি পড়ব। কবি পরিচিতি। আবু জাফর, এখানে আর হবে না। আবু জাফর উবাইদুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কোথায়? বরিশাল জেলায়। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ পাশ করে কিছুদিন কোথায় অধ্যাপনা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। কত সালে? 1982 সালে। এবং 1984 যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কখন? 1984 সালে। বাংলা সাহিত্যে তার অবদান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তার কবিতার বিষয়বস্তুতে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে যন্ত্রণা, আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এই বিষয়গুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রাধান্য পাইছে। মাতৃভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। কৃষি অবদানের জন্য, মাতৃভাষা আন্দোলনের জন্য সে 21 পদক পাইছে। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। কত সালে? 1989 সালে। বাংলা সাহিত্যে অবদানের জন্য কি পান? বাংলা একাডেমি পুরস্কার পান। আবু জাফর উবাইদুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সাত নদীর হার, এটা নদীর হবে না, নদীর হবে হার, কখনো কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, প্রকৃতি। এখানে প্রকৃতি হবে না, এখানে প্রভৃতি হবে। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। যেগুলা জেনে রাখা প্রয়োজন এখানে আমি বলে দিয়েছি, যেমন যা যা জেনে রাখা প্রয়োজন: নাম আবু জাফর উবাইদুল্লাহ, এখানে আর হবে না। ঠিক আছে? জন্ম 8 ফেব্রুয়ারি 1934 সালে, মৃত্যু 19 মার্চ 2001 সাল। জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। পড়াশোনা ইংরেজি সাহিত্যে বিএ সহ এমএ পাশ করছে। কর্মজীবন: কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সিভিল সার্ভিসে যোগদান করেন। 82 সালে সে কৃষি ও পানি সম্পদ বিষয়ক মন্ত্রী ছিল বাংলাদেশ সরকারের। 84 সালে সে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: সাত নড়ির হার হবে, কখনো রং কখনো সুর, কোমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কার 21 পদক, দুইটা বিষয়ের জন্য সে 2টা পাইছে। আমরা জানি কিসের জন্য কি পাইছে, এখানে আমরা পড়ে গেছি। সে বাংলা সাহিত্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পাইছে এবং সে ভাষা আন্দোলন, মাতৃভাষা আন্দোলন এই বিষয়ক সাহিত্যের জন্য সে 21 পদক পাইছে। ঠিক আছে? এই 2টা ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ তথ্য: যেমন এই কবিতাটি আবু জাফর উবাইদুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে। কবিতাটি গদ্য ছন্দে রচিত। কি ছন্দে? গদ্য ছন্দে। এই ছন্দে রচিত হওয়ায় ছন্দের বাইরে গিয়ে একটি প্রাকৃতিক ও স্বাভাবিক ছন্দ সৃষ্টি হয়েছে। একটি ছন্দ, প্রাকৃতিক ও স্বাভাবিক ছন্দ। কবিতাটিতে কিংবদন্তি এই শব্দটা ব্যবহৃত হয়েছে ঐতিহ্যের প্রতীক হিসেবে। যে কবিতা বুঝতে জানে না, এই লাইনটি আছে কয়বার? 9 বার। এখানে বুঝতে হবে না, এখানে হবে শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না, এই লাইনটি আছে মোট 9 বার। আমি শব্দটি আছে মোট 14 বার। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, লাইনটি আছে 3 বার। রক্তচোষা শব্দটি আছে 3 বার। কৃতদাস শব্দটি আছে মোট 2 বার। চিত্রকল্প নির্মাণের শক্তি অভাবনীয়। কবির মতে মুক্তির পূর্ব শর্ত হলো কি? যুদ্ধ। তাহলে মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ। এটা সে কবি জানছে কিভাবে? আমাদের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে। কবিতার মোট লাইন কতগুলা? 68টা। আমি কিংবদন্তির কথা বলছি, লাইনটি আছে মোট 2 বার। এটা ইম্পর্টেন্ট।
কবির পূর্বপুরুষদের করতলে কি ছিল? পলিমাটির সরব, এটা খুব ইম্পর্টেন্ট। কবির পূর্বপুরুষ ছিল কি? কৃতদাস, এটা ইম্পর্টেন্ট। অরণ্য সাপদের কথা বলতেন কবির পূর্বপুরুষ। খাল শব্দটি দ্বারা বোঝায় হিংস্র ও মাংসাশী জন্তু। কবি ও কবিতার কথা বলেছেন কবির পূর্বপুরুষ। দৃঢ়ভাবে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? কবিতা। এই কবিতাটিতে গুরুত্বপূর্ণ লাইনগুলা হচ্ছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি কিসের কথা বলছি? পূর্বপুরুষের কথা বলছি। কে বলছে? কবি তার পূর্বপুরুষের কথা বলছে। তার করতলে কি ছিল? করতল মানে হাতের তালুতে পলিমাটির সৌরভ ছিল। তার পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। এই লাইনগুলো মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট, কেননা এমসিকিউতে যে কবিতার লাইনগুলা থেকে অনেক প্রশ্ন করা হয়, যেটা আমরা 2025 সালেও দেখছি। তিনি কিসের কথা বলতেন? তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আর কিসের কথা বলতেন? অরণ্য সাপদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কেমন জমি আবাদের কথা বলতেন? পতিত জমি। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তিনি কিসের কথা বলতেন? তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? কবিতা। প্রতিটি কি কবিতা? সত্য শব্দ কবিতা। আর কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এই দুটা লাইন খুবই ইম্পর্টেন্ট, তো মনে রাখবা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সপ্ত শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে কি কি শুনবে, এই বিষয়গুলো আসতে পারে। সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলছি? স্বপ্নের কথা বলছি। উনুনের আগুন আলোকিতে কি? কিসের কথা বলছি? উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। কবির মা শুধু একটা কথা বলেন যে, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখেন। এই কথাটা কিন্তু কবির মায়ে বলছে। ঠিক আছে? পূর্বপুরুষ বলেনি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে কবির মা কি বলছে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, এখানে বুঝতে হবে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। কার মৃত্যু? গর্ভবতী বোনের মৃত্যু। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে কি হয়? মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবেসে। কারা চলে যায়? মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না? হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কি ছিলেন? কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে। শস্যের সম্ভার হবে এখানে। এই লাইনগুলা খুবই, খুবই, খুবই ইম্পর্টেন্ট। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। তাহলে এখানে যে 4টা লাইন আছে এগুলা খুব ইম্পর্টেন্ট। যে 4টা বিষয়, যে কর্ষণ করবে সে কি হবে? তার সমৃদ্ধ হবে। শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করবে তার কি হবে? প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। কি করবে? প্রবহমান নদী। যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে ইস্পাতের তরবারি তাকে কি করবে? সশস্ত্র করবে। কোন লাইনগুলো ইম্পর্টেন্ট? যে কর্ষণ করে থেকে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এই লাইনগুলা থেকে তোমাদের একটা এমসিকিউ আসবেই আসবে। 100% শিওর আসবে।
দীর্ঘ পুরুষ আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, পায়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরীর অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুপ্ত সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? সো এই ছিল কবিতাটি। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করব। যেমন দেখি তাহলে। আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায় পঙ্ক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো নবজাগরণ, ইতিহাস, সারকতা, সংগ্রামশীলতা। তিনটাই হবে অ্যান্সার। উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? যেই কথাটা আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায় পঙ্কুক্তিটিতে কি বুঝাইছে? ঠিক আছে, আবার যে নুরুল দিন আসবে এ কথাটি দ্বারা কি বুঝাইছে? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, সে আজন্ম কৃতদাস থাকবে, থেকে যাবে। কুৎসিত জমির প্রতিটি সরসদানা কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এটা বুঝাইছে কেন? কারণ নুরুল দিন একদিন বাংলায় আসবে, তাহলে ফিউচারে আসবে, তাহলে রক্ত জবার মতো প্রতিরোধ আমরা ফিউচারে করবো, এই কথাটা দ্বারা এটাই বোঝায়। আমি কিংবদন্তির কথা বলছি, এটা কত ছন্দে রচিত, এটা আমরা পড়ছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় একটু সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মধ্যে সূর্যের কি ধারণ করা হয়? শক্তি ধারণ করা হয়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায়? মা মরে যায়, আমরা জানি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে চায় না সে সমুদ্রের গর্জন না, ঝড়ের আনন্দ না, ঝড়ের আর্তনাদ, সাপদের ভয়াবহতা, অরণ্যের বনানী, ঝড়ের আনন্দ না, এখানে ঝড়ের আর্তনাদ শুনবে হবে। ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে এখানে তোমরা ঠিক করে নেবে ঝড়ের আর্তনাদ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বলে গেছেন কিসের কথা? উচ্চারিত শব্দের মতো ঝড়ের কথা না, প্রবহমান নদীর কথা আর উজ্জ্বল জানার কথা। তাহলে এখানে উচ্চারিত শব্দের মতো ঝড়ের কথা হবে না, এখানে সত্যের মতো স্বপ্নের কথা হবে। এটা ভুল আছে, এই কারণে এটা তিনটাই হবে অ্যান্সার। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দ বন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? কবিতা শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে স্থাপিত হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? স্বাধীনতার চেতনাটা প্রকাশ পায়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের প্রীতি কিসের মতো কথা ছিল? রক্ত জবার মতো কথা ছিল। যে কবিতা বুঝতে জানে না, শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে? ভালোবেসে আসে। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণকে সমর্থন করেছে? যেটা আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি বুঝাইছে? রক্ত জবার মতো কঠোর, সন্তানের জন্য মরতে পারে না, স্বপ্ন সুন্দর অনিবার্য অবস্থান কবিতা, জিহ্বাচ্যুত মুক্ত শব্দ কবিতা, সে সন্তানের জন্য মরতে পারে না। ঠিক আছে, যে জানবে না সে তো মরবে না, এই জন্য। জিহ্বাচ্যুত কেমন শব্দ কবিতা? সত্য শব্দ কবিতা। কবির মতে কর্ষিত জমির প্রতিটি স্বরসদানা কবিতা। একটি উজ্জ্বল জানালার কথা বলছে, উজ্জ্বল জানালা স্বাধীনতার সূর্য, জ্ঞানের পুনর্প্রকাশ না, মুক্ত জীবনের প্রত্যাশা হবে, এটা অ্যান্সার। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো মুক্তির অনিবার্য সবকিছুকে ধারণ সামর্থ্য অর্জন। হ্যাঁ, তিনটাই হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতার বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পাইছে? আবু জাফর ওবায়দুল্লাহ, এটা আমরা পড়ছি কবি পরিচিতিতে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? এই যে এটা কিন্তু বলছিলাম, জননীর গাভীর পরিচর্যা করলে, মৎস্য লালন করবে, লৌখণ্ডকে প্রজ্বলিত করলে না, কর্ষণ করলে। যে গাভীর পরিচর্যা করে সে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। কিংবদন্তি এটা ঐতিহ্য অর্থে ব্যবহৃত হয়েছে, ঐতিহ্য জনশ্রুতি। এখানে যদি জনশ্রুতিটা না থাকতো তাহলে এখানে ঐতিহ্য হতো, কিন্তু ডাইরেক্ট আমাদের বইতে জনশ্রুতি আছে, এই কারণে এখানে কিংবদন্তিটা জনশ্রুতি হবে। বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবারই শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে সে নির্মাণ করেছে তার গৌরবময় জীবন কথাটা কোন কবিতায় আছে? তাহলে আমি কিংবদন্তির কথা বলছি। উদ্দীপক এবং উক্ত সাদৃশ্যপূর্ণ কবিতার উপজীব্য বিষয় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম সবকিছুই। তার পিঠে রক্ত জবার মতো কথা ছিল, এই চরণটিতে কার পিঠে ছিল? কবির পিতার না, কবির পূর্বপুরুষদের। তার পিঠে রক্ত জবার মতো কথা ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। তার
করতলে পলিমাটির সৌরভ ছিল। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের শ্রমনিষ্ঠা, দাসত্ব, গৃহীণতা, মৃত্তিকা সংলগ্নতা, যে মাটির প্রতি তারা কত মানে মাটির দ্বারাই তাদের সবকিছু হতো। তখন মানুষ কৃষির উপরই নির্ভরশীল ছিল। ঠিক আছে? কৃষিকাজ করে তারা পুরোপুরি জীবিকা নির্বাহ করত। এ কারণে করতলে পলিমাটির সৌরভ ছিল, এর মানে বোঝায় মৃত্তিকা সংলগ্নতা। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।